বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, গোটা বিশ্বের মতোই বাংলাদেশও আবার স্বাভাবিক হতে শুরু করেছে। কোভিড পরিস্থিতির উন্নতি এই পরিবেশকে স্বাভাবিক করবার দিকে নিয়ে যাচ্ছে এবং সেই সঙ্গে আমরা লক্ষ্য করছি যে দীর্ঘদিন পরে বাংলাদেশের রাজনীতিও ধীরে ধীরে সচল, সরব এবং সক্রিয় হতে শুরু করেছে। নির্বাচন নিয়ে কথা শুরু হয়েছে প্রায় 2 বছরের বেশি সময় আগ থেকেই এবং আগামী নির্বাচনের রাজনৈতিক মেরুকরণ কী হবে, নির্বাচন কেমন হবে, নির্বাচনে বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাওয়া যাবে কি যাবে না, অন্যদিকে সরকারি দলের নির্বাচনী প্রস্তুতি, নানা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হতে যাচ্ছে ফেব্রুয়ারিতে। নতুন নির্বাচন কমিশন গঠিত হবে, কিভাবে, কোন পন্থায় গঠিত হবে, সেটি নিয়েও আলোচনা সমালোচনা আমরা নানাভাবে লক্ষ্য করছি। রাজনীতির এই আলোচনার মধ্যে বাংলাদেশের ইতিহাসের অনেক প্রসঙ্গ সামনে চলে এসছে এবং সেটি নিয়ে বিতর্ক, পাল্টা বিতর্ক আমরা লক্ষ্য করছি রাজনীতিতে, যেটি রাজনীতিতে যে সৌহার্দ্য, সম্প্রীতি, সহিষ্ণুতা, সেটির বদলে পরিবেশটাকে খানিকটা তপ্ত এবং ত্যক্ত করে তুলছে। সব মিলিয়ে আগামী দিনের রাজনীতি বাংলাদেশের কেমন হবে এবং সেই রাজনৈতিক পরিবেশে বাংলাদেশের জন্য কতটা কল্যাণকর, পরিবেশ কল্যাণকর হবে, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, অগ্রযাত্রা কতটা সেটিকে শক্তিশালী করতে সহায়তা করবে, সেই সব নানা প্রশ্ন আছে এবং সেই সব প্রশ্ন নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বায়ে বসা আছেন বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দ্বারা, আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল সালাম। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার আব্দুল ওয়াদুদ দ্বারা, নির্বাচন নিয়ে কথাবার্তা শুরু হয়েছে 2 বছর আগ থেকেই এবং পেছনের দুটো নির্বাচনের দিকে তাকিয়ে অনেকের মধ্যেই কৌতূহল এবং প্রশ্ন যে আগামী নির্বাচন আসলে কেমন হবে। সো একটু বুঝতে চাই যে সরকারি দল কি চাইছে, আপনারা যারা ক্ষমতায় আছেন তারা কেমন নির্বাচন দেখতে চাইছেন সামনে। ধন্যবাদ জিলু ভাই আপনাকে, ধন্যবাদ সহ আলোচক, দর্শক শ্রোতা সকলকে। আসলে আপনি তো সুন্দর করে উপস্থাপনা করেছেনই যে আমরা আসলে কি চাই হচ্ছে যে সুন্দর স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে হয় একক দল অথবা যৌথ দল রাষ্ট্র পরিচালনা করুক, সেটি প্রত্যেকটা নাগরিকের মতো আমারও কামনা। কিন্তু এখানে রাজনৈতিক যে ব্যত্যয়গুলো ঘটে যায় সেগুলো নিয়ে অপরাপর আলোচনা, যার জন্য আপনি প্রেক্ষাপট আজকে রচনা করেছেন যে আমরা সরকারি দলের সমর্থকরা কি চাই। এখানে সরকারি দল আর বিরোধী দল বলে কিছু নেই আমার দৃষ্টিকোণ থেকে। সেটি হলো যে রাজনৈতিক কর্মী, রাজনীতি যারা করে, জনগণের কল্যাণের জন্য যারা কাজ করে, তারা আমার মনে হয় জনগণের মতামতের উপরেই বেশি ভিত্তি করে তাদের নেতৃত্বটা প্রতিষ্ঠা করার। জনগণের প্রতিনিধি হয়ে জনগণকে তো ফাঁকি দিয়ে নেতৃত্ব দেওয়া যায় না। আসলে অনেক ক্ষেত্রে অনেকভাবেই অনেক পরিস্থিতির শিকার হতে হয় অনেক সময়। তা আমি বরাবরই মনে করি একজন রাজনৈতিক ক্ষুদ্র কর্মী হিসাবে যে অবশ্যই প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের মধ্য দিয়েই নির্বাচনটি সম্পন্ন হওয়া উচিত, এটি আমার কামনা। আগামীতে নির্বাচন, যদি পিছনের কোনো নির্বাচন অথবা অনেক আগের নির্বাচন, বর্তমান পিছনের কিছু নির্বাচন যদিও প্রশ্নবিদ্ধ হয়েও থাকে, এরকম কোনো প্রশ্নবিদ্ধ নির্বাচন সামনে হোক, এটা আমি ব্যক্তিগতভাবে চাই না। সেটি হচ্ছে একটি কথা। এখন বাংলাদেশের রাজনীতির যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে কে না আমরা কোনটা না জানি, সবটাই জানি। যাদের বয়স আমাদের হয়েছে, আমার আজকের সহ আলোচক আমাদের ভাই সালাম ভাই, উনিও জানেন, আপনিও সাংবাদিক হিসেবে জানেন, আমরা সকলেই অপরাপর জানি যে একটা নির্বাচনের সময় একটি পরিস্থিতি প্রায়শই সৃষ্টি হয়। এখন এই সৃষ্টির মূলে নিশ্চয়ই রাজনৈতিক দলগুলোই তার কি বলবো, মানে দায়ে তাদেরই, সুফলও তাদের, কুফলও তাদের। রাজনৈতিক দলগুলোর উপরে দিনের শেষে পড়তে হয়। আমরা বড় রাজনৈতিক দল, অধিক জনসমর্থিত রাজনৈতিক দল হিসেবে আমাদের দায় আমরা কখনোই অস্বীকার করতে পারবো না। যদি কোনো ভুল, তারও দায় আমাদের, যদি কোনো মঙ্গল, সেটিরও কৃতিত্ব আমাদেরই। এখন পরিস্থিতির কারণে অনেকভাবে নির্বাচনগুলো অনেকভাবে প্রভাবিত হয়। কখনো কখনো ব্যক্তি পর্যায়ে হয়, কখনো কখনো হয়তো প্রশাসনিক পর্যায়ে হয়, কখনো কখনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার পর্যায়ে গিয়ে হয়। এরকম হয়ে না কোনো নির্বাচনই যে একদম প্রশ্নাতীত হয়েছে এমনটি না। হ্যাঁ, অনেক সময় গত 2 নির্বাচন নিয়ে অথবা গত নির্বাচন নিয়ে অনেক বেশি প্রশ্ন সম্মুখীন আমাদের হতে হয়। এর পিছনে যদি আমি বলি, হ্যাঁ, একটি বিষয় হয় কি, একটি প্রতিদ্বন্দ্বিতামূলক একটা পরিস্থিতি যদি কোনো কারণে কোনো কারণে খুবই প্রতিদ্বন্দ্বিতা ছেড়ে দিয়ে চলে যায়, তখন অপর প্রতিদ্বন্দ্বী কারণ এটা তো নির্বাচনের এক ধরনের কি বলবো,
উইন উইন, এটা খেলাই তো, তাই না? প্রতিযোগিতা। একটা প্রতিযোগিতা, যে এখানে জিততে হবে, সবাই জেতার উদ্দেশ্য নিয়েই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। হঠাৎ করে যদি কোনো দল বলে যে না, একটা পরিস্থিতি উদ্ভব হলো, আমি ছেড়ে দিয়ে চলে গেলাম, তাহলে নির্বাচনটা তো একটু কি বলবো, প্রশ্নবিদ্ধ হয়েই যায়। যেহেতু এরকম অস্বীকার করার কোনো সুযোগ নেই। তা আমি মনে করি যে বাংলাদেশ আওয়ামী লীগ যেমন অনেক প্রতিকূলতার মধ্যেও তারা নির্বাচনটাকে আমরা করতেই চাই কারণে কতগুলো কারণ আমি যেটা মনে করি সেটা হলো যে কর্মীদের মধ্যে, সমর্থকদের মধ্যে একটি কি বলবো, একটি চেতনার কাজ করে যে আমার দল নির্বাচনে জিতবে, নির্বাচনে ক্ষমতা, রাষ্ট্র পরিচালনা করব, অথবা ক্ষমতাপ্রাপ্ত হব, অথবা আমি ভালো কাজ করব, এগুলো একটা থাকে। কিন্তু যদি আমি নির্বাচন না করতে চাই, তখন আমাদের সমর্থকরাও অথবা কর্মীরাও কিন্তু পিছনে সরে আসে। আমি কারো নাম উল্লেখ করতে চাচ্ছি না। দেখুন, যখন 1975 সালের বিভৎস সেই পট পরিবর্তন করলো একদল উচ্ছৃঙ্খল মানুষ এই দেশেরই, যারা এই দেশটাকে ধ্বংসের পথে নিয়ে গেছিল, সুবিধাভোগী সুবিধাবাদীরা, তারপরে 1979 সালে বাংলাদেশ আওয়ামী লীগ খুবই মানে কি বলবো, খুবই নড়বড়ে অবস্থা, মানে আমাদের নেতাকর্মীদের কোনো অবস্থানই ছিল না বললে চলে। তখন আমাদের আজকের যিনি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, উনিও তখন দেশে নেই। মানে আওয়ামী লীগ একটি মানে কি বলবো, নেতৃত্ব, অনেক নেতা নেতৃত্ব আছে, কিন্তু তারা নানা কারণে বিধ্বস্ত ছিল। তারপরেও কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে গেছে, আমরা হেরে গেছি, অসুবিধা নেই। তারপরেও আমাদের কর্মীদের মধ্যে একটি চাঙা ভাব এসছে যে আমরা নির্বাচনে গেছি, আমরা আছি, আমাদের দল। এরকম একটি প্রতিদ্বন্দ্বিতামূলক চেতনা থেকে কিন্তু রাজনীতি করাটাও উচিত আমি মনে করি। আমি জিততে পারবো না নিশ্চিত না হওয়া পর্যন্ত নির্বাচন করব না, অথবা আমাকে ক্ষমতা পাইয়ে দিচ্ছে না, অথবা ক্ষমতা দিচ্ছে না, তাহলে আমি নির্বাচন করব না, এরকম অবস্থা যদি সৃষ্টি কোনো রাজনৈতিক দল করে, তাহলে তারাও পিছনে চলে যায়, সমস্ত রাজনীতিটা প্রশ্নবিদ্ধ হয়, নির্বাচন ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হয়। আমার কথা হলো, হ্যাঁ, আমার কখনো বিরোধী দলে থাকলে অনেক প্রতিকূল অবস্থার মধ্যে যেতে হয়। যদি আমি জনগণের কল্যাণের চিন্তা করে রাজনীতিটা করি, তাহলে কিন্তু আমাকে প্রতিকূল অবস্থার মধ্যে পড়তেই হবে। নেতা, কর্মী, সমর্থক সকলকে কিন্তু একটি অবস্থার মধ্যে যেতে হয়, খুবই কঠিন একটা পরীক্ষার মধ্যে যেতে হয়। এই অবস্থাকে যদি কেউ পাশ কাটিয়ে শুধু সুবিধা নেওয়ার চেষ্টা করে, যদি আমি ক্ষমতা পাবো না অতএব নির্বাচনে যাব না, ক্ষমতা পাচ্ছি না নির্বাচন ছেড়ে দেবো, ক্ষমতা হচ্ছে না, পুলিশ মারছে, অমুক করছে, তমুক করছে, এরকম হচ্ছে, তেরকম হচ্ছে, ছেড়ে দেবো, তাহলে কিন্তু ক্রমান্বয়ে তারা ব্যাক ফুটে যাবে, অথবা একজন সামনে যাবে। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে অনেক সুধীজন, আপনি সাংবাদিক প্রশ্ন করলেন, অনেকের কাছে এই প্রশ্নগুলো শুনি, আবার এটাও শুনি যে আসলে কোনোভাবেই কোনো ঘটনাই এক পক্ষ দিয়ে হয় না, দুই পক্ষেরই একটা সামঞ্জস্য থাকা লাগে। যেখানে আমি মনে করি আজকের যারা এই প্রশ্নগুলো উত্থাপন করছে যে দলগুলি, তাদেরও কিন্তু উচিত যে একটা প্রতিকূল অবস্থা থাকলেও জনগণের কল্যাণের এজেন্ডা নিয়ে যদি সামনে মাঠে নামা যায়, জনগণের সাথে থাকলে যে কোনো এজেন্ডা কিন্তু বাস্তবায়ন করা যায়। এর প্রমাণ কিন্তু আমাদের দল আওয়ামী লীগ অনেকবার দেখিয়েছে, এবং আমরা ভবিষ্যতে দেখাবো, এবং সুন্দর একটি নির্বাচনে আসা এই পর্যায়ে ব্যক্ত করে আমি এখনকার কথা শেষ করছি। জি, মিস্টার আব্দুল সালাম, আমরা লক্ষ্য করছি যে আপনাদের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দের বৈঠক হয়েছে কয়েক দফা, এবং কেন্দ্রীয় মানে শীর্ষ নেতৃত্বের সঙ্গে, এবং সেখানটাতে নির্বাচন নিয়ে সবচেয়ে বেশি কথা আপনারা বলেছেন, এবং দলের অভ্যন্তরীণ বিষয় ছাড়া, এবং জোরে সোরে যে বার্তা সংবাদ মাধ্যমে এসেছে যে আপনারা বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন এবং বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনে যাবেন, এবং এর জন্য প্রবল আন্দোলন গড়ে তুলবার জন্য কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি দাবি জানিয়েছেন। সো বিএনপি কি করবে সেটি নিয়ে অনেকের মধ্যে নানা রকমের প্রশ্ন আছে। আন্দোলনের কথা বলছে বটে বিএনপি, কিন্তু সেই ব্যাপারে কতটা সিনসিয়ার সেটি নিয়েও অনেকের মধ্যে প্রশ্ন আছে। তো একটু শুনতে চাই আপনার কাছে যে সামনের নির্বাচন রেখে আসলে বিএনপি কি করতে চাইছে, কি করবে। আপনাকে ধন্যবাদ, এবং আমাদের আজকের সাবেক এমপি ভাইকেও ধন্যবাদ। যারা আজকের অনুষ্ঠান দেখছেন এবং শুনছেন, তাদেরকে আমার পক্ষ থেকে, আমি দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। তারা ভাই অনেকটা পজিটিভ কথাই প্রথমে বলেছেন, তার মধ্যে তো কিছুটা বক্তব্য স্বাভাবিক থাকবেই। আমিও যেটা বলতে চাই, দেখেন, নির্বাচনের মাধ্যমে সরকার আসবে, সরকার যাবে, এটাই নিয়ম। কিন্তু আজকে দুর্ভাগ্য হলো এটাই যে স্বাধীনতার 50 বছর হয়ে গেল, এর মধ্যে এখন পর্যন্ত সেই মানুষের ভোটের অধিকার, সেই নির্বাচন নিয়েই আজকে আন্দোলন করতে হচ্ছে। বা আপনারাও প্রশ্ন করেন যে বিএনপি আন্দোলন করতে পারে না কেন, তাই গণতন্ত্র দেয় না, বিএনপি আন্দোলন করতে পারে না বলেই সরকার ক্ষমতা ছাড়ে না। অর্থাৎ সরকারকে ক্ষমতা ছাড়াতে হবে,
এই যে একটা প্রশ্নটা আসে, সরকারকে ক্ষমতা ছাড়াতে হবে কেন? নর্মালি যদি দেশ চলে তাহলে তো গণতন্ত্রও থাকবে, মানুষের ভোটের অধিকারও থাকবে, আর নর্মাল ভোটের মধ্যে দিয়ে সরকার পরিবর্তিত হবে। কিন্তু আজকে সেই ব্যবস্থাটা আজকে ভঙ্গুর হয়ে গেছে, সেই ব্যবস্থাটা আজকে নাই। এটা ঠিক দেখেন, গণতন্ত্রের জন্য যে স্বাভাবিকভাবে আওয়ামী লীগ বললো যে আওয়ামী লীগ খুব খারাপ অবস্থায় 79-তে নির্বাচন করছে। আমি অতীতে ওর পরের থেকে আমি আসতেছি যে মনে করেন যে 1/11 যখন ঘটে গেল, তারপরে যে আর্মি ক্ষমতায় আসলো, বা সেই কেয়ারটেকার আর্মি ব্যাক গভর্নমেন্ট আসলো, 2 বছর সেটা প্রলম্বিত হলো, এবং সেটা অ্যাবসলিউটলি যা পরে দেখা গেল যে আওয়ামী লীগ সেই গভর্নমেন্টের সাথে আপোষ করে ফেললো, বিএনপি আপোষ করলো না বলেই সেই সময় বিএনপিকে ক্ষতিগ্রস্তটা বেশি হইতে হলো। এবং তারপরও ক্ষতিগ্রস্তটা জেনেও যে সেই নির্বাচন জানি আমরা যে বিএনপি ক্ষমতায় আসতে পারবে না বা আসতে দেওয়া হবে না, কিন্তু তারপরেও কিন্তু 2008-এর নির্বাচন যখন বেগম খালেদা জিয়া যায়, আমাদের দলের মধ্যেও অনেকের প্রশ্ন ছিল যে আমাদের এই নির্বাচনে যেহেতু লাভ নাই, এই নির্বাচনে আমাদেরকে ক্ষমতায় যেতে দিবে না, যে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে। কিন্তু সেই সময় আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার একটা কথাই ছিল যে আর্মি ব্যাক গভর্নমেন্টের চেয়ে একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট বেটার হবে, একটা পরিষ্কার। এবং উনি সেই সময় যদি বিভিন্ন নিউজ দেখা যায় তাহলেও দেখা যাবে যে বেগম খালেদা জিয়ার কথাটা কি এসেছিল। কিন্তু দেখা গেল যে সেই নির্বাচনের পরে আসলে আর্মি ব্যাক যারা, অর্থাৎ যারা সেই সময় গণতন্ত্রটাকে হরণ করলো, যারা সেই সময় পলিটিক্সটাকে অনেকটা আজকে ডার্টি পর্যায়ে নিয়ে গেল, তাদের কোনো কিছু হলো না। কিন্তু যে খালেদা জিয়া দীর্ঘদিন আন্দোলন করে সংগ্রাম করে আজকে এই পর্যায়ে নিয়ে আসছে, গণতন্ত্রকে একটা স্টেবল পর্যায়ে নিয়ে গেছে, আজকে তাকেই ক্ষতিগ্রস্ত হতে হলো বেশি, তাকেই ক্ষতিগ্রস্ত। এবং সবচেয়ে বড় কথা তার চেয়ে বেশি হলো যে গণতন্ত্রটা বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এরপরে নির্বাচনে 14 নির্বাচন আপনারা দেখেছেন যে সেই সময় আন্দোলনের মুখে সেই সময় কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী বলছিল যে প্রয়োজনে আমি আরেকটা নির্বাচন দিব, যখন আন্দোলন 13-14-তে যখন তুঙ্গে। তো সেই অবস্থা তো গেল, যখন নির্বাচিত হয়ে যাওয়ার পরে তখন কিন্তু আর তারা সেখানে থাকলো না। কিন্তু এইখানেও বেগম খালেদা জিয়ারকে অবশ্যই স্মরণ করতে হয় যে বেগম খালেদা জিয়া, ওনারা বলে আন্দোলনের মুখে, কিন্তু তারপর আন্দোলন তো সবসময় 13-14-তে আন্দোলন হয়েছে, কিন্তু সরকার তো ক্ষমতা ছাড়ে নাই। যেহেতু আর্মি আছে, পুলিশ আছে, প্রশাসন আছে, সব তাকে ব্যাক করতেছে। তো যখন এর আগে নির্বাচনে যখন বেগম খালেদা জিয়া নির্বাচিত হয়ে গেছে ফেব্রুয়ারি নির্বাচনে, তখন যদি উনি ক্ষমতা না ছাড়তেন, তখন যদি কেয়ারটেকারের বিল পাস না করতেন, তাহলে তো বাংলাদেশের উনিও ক্ষমতা জোর করে থাকতে পারতেন, এই পুলিশ, এই র্যাব, এদেরকে দিয়ে তিনি ক্ষমতায় টিকে থাকতে পারতেন। কিন্তু সেই সময় তিনি প্রমাণ দিয়েছেন যে তিনি গণতন্ত্রকে ভালোবাসেন, মানুষের যে সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্টকে তিনি মূল্য দিয়েছেন, যে কারণে তিনি প্রধানমন্ত্রী হওয়ার পরও ক্ষমতা ছেড়ে দিয়ে নির্বাচন দিয়েছেন। নির্বাচনের পরে তিনি বিরোধী দলের আসনে যেয়ে বসেছেন। কিন্তু পরবর্তী পর্যায়ে 2008-এর পর থেকে কিন্তু কমপ্লিটলি আজকের ভোটের সিস্টেমটাই নষ্ট হয়ে গেল। আজকে ডেমোক্রেসিটাই যে গণতন্ত্রটাকে আমি উদ্ধার করলাম, যেন আজকে বাংলাদেশে বলি বা সারা পৃথিবীতে বলি, কেউ বলবে না যে অন্তত 2008-এর পরে নির্বাচনগুলো কোনোভাবেই স্বচ্ছ হয়েছে, কোনোভাবেই না। 14-র কথা বলেন, 18-র কথা বলেন, আর তো বাদই দিলাম। আপনারা কি করবেন? এক নির্বাচনে যাননি, আরেক নির্বাচনে গেছেন। না যাওয়া আমি বলতেছি, শোন, আমি কি করলাম সেটা তো প্রশ্ন। আজকে যদি বিএনপি না থাকে, আজকে যদি এখন ধরে বিএনপি না থাকে, তাহলে কি হবে? তাই বলে কি স্বৈরাচারী চলবে? সেটা তো প্রশ্ন, বিএনপির প্রশ্ন না। প্রশ্নটা হলো যে সিস্টেম, যে দীর্ঘদিন যে আমরা পাকিস্তানের বিরুদ্ধে আমরা লড়াই করলাম গণতন্ত্রের জন্য, ভোটের জন্য। আওয়ামী লীগ শেষ হয়ে বললো যে আওয়ামী লীগ তারা অধিক সংখ্যক সিট পাওয়ার পরও পাকিস্তান তাদের কাছে ক্ষমতা অর্পণ করলো না। এটাই তো হলো, তাই না? তাই স্বাভাবিকভাবে আজকে যে ডেমোক্রেসির জন্য, যে ভোটের অধিকারের জন্য আমরা করলাম, দেখা গেল 2014 থেকে একেবারে 2014-তে কী হলো, তারা নির্বাচনটাকে আগেই 152 সিট তারা এমনি বিনা ভোটে তারা ওইটাকে করে নিল। অর্থাৎ তার এটা নির্বাচন না, তার সেখানেই কিন্তু আঘাতটা আসলো, পরবর্তী পর্যায়ে 2018 নির্বাচন তো আরও তাই। এখন যেমন যদি আমরা গণতন্ত্রটাই যদি আসলে মুখে বলি না, কার্যত চাই, সেটা হলো প্রশ্ন কথা। যদি আমরা গণতন্ত্রটা চাই,
তাহলে আমাকে বিরোধী দলে আসনে যাওয়ার মতো থাকতে হবে, মন মানসিকতা থাকতে হবে, তাই না? এখন যদি আমি মনে করি যে আজকে আমাকে বিরোধী দলে গেলেই যে আজকের এত অপকর্ম হয়েছে সেগুলোর জন্য সাজা হবে, বেগম খালেদা জিয়াকে আমরা জেলে দিছি তাই আমাদেরকেও জেলে যেতে হবে, সেই কারণে বিরোধী দলে যাওয়া যাবে না, তাহলে তো ওনারা যে স্বৈরাচারী কায়দায় যেভাবে ক্ষমতায় আছে সেইভাবেই যদি তারা ক্ষমতায় থাকতে চায় তাহলে তো তখনই তো আন্দোলনের প্রশ্ন আসবে। আমরা তো এখনও বলতেছি যে ঠিক আছে ভোটটা দেন, যেহেতু আজকে আপনার উপর আমার আস্থা নাই, আমার আস্থা থাকার কোনো কারণও নাই, কারণ আপনি আমার দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে 2 কোটি যেটা সাজানো একটা মামলা, সেখানে আজকে তাকে জেলে নিয়েছেন। আজকে আওয়ামী লীগ এই ক্ষমতায় আসার পরে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির ব্যাপার তাদের বিরুদ্ধে আছে। তো কাজেই সেই সময় চিন্তা করা উচিত ছিল যে এইভাবে একটা নেত্রীকে 3 বারের প্রধানমন্ত্রী তাকে জেলে নেওয়া ঠিক হয়নি, তাহলে কিন্তু আজকে তাদের মধ্যে এই চিন্তাটা আসতো না। তো এই জন্যই বললাম যে এখনো সময় আছে, এখনো যেটা আমরা যেটা কি করতে বলছেন সরকারকে আপনারা? আমরা যেটা বলতেছি যে সরকার আপনি বসেন, শুধু বিএনপি না সমস্ত রাজনৈতিক দল নিয়ে বসেন, কিভাবে আগামী নির্বাচনটা হতে পারে সেটাকে সেটেল করেন। আপনি ক্ষমতা ছেড়ে সেটা কেয়ারটেকার গভর্নমেন্ট হোক, নিউট্রাল গভর্নমেন্ট হোক, যে নামই দেন, অর্থাৎ সেই ধরনের একটা সরকারের অধীনে নির্বাচনটা হবে। কারণ এটা পরীক্ষিত যে একটা দলীয় সরকার যদি থাকে তাহলে তার আন্ডারে কোনো প্রশাসনের কোনো অঙ্গ মানে স্বাধীনভাবে কাজ করতে পারে না। আপনার মনে থাকার কথা, এইখানে বসে আমি গত 18 নির্বাচনে আমি আমার নির্বাচনী এলাকায় আমি বলেছি যে আমি নির্বাচন করতে পারছি না, এবং আমার প্রতিদ্বন্দ্বিতা মনে হচ্ছে না যে আওয়ামী লীগ, আমার মনে হচ্ছে প্রশাসন আমার প্রতিদ্বন্দ্বী। কারণ গতবার অ্যাবসলিউটলি আওয়ামী লীগের উপর নির্ভর না করে তারা প্রশাসন দিয়ে 30 তারিখের ভোট 29 তারিখ করেছে। এবং যেটা আজকে দেখেন সবচেয়ে দুর্ভাগ্য যেটা, যে তোফায়েল ভাইয়ের মতো একজন লোক, যে একটা যিনি আন্দোলনের বা মুক্তিযুদ্ধে যারা একটা অবদান, তাকে পর্যন্ত বলতে হয়েছে যে আজকে রাজনীতিবিদরা আজকে কোথায় আছে, আজকে রাজনীতিটা কারা নিয়ন্ত্রণ করছে, রাজনীতিবিদদের কারা নিয়ন্ত্রণ করছে, আজকে পার্লামেন্টের চেহারা কি, পার্লামেন্টে কারা আসছে। এটা আওয়ামী লীগ হতে পারে যে তারা বছরের আঙ্গুল গুনে বলতে পারে এত বছর আমরা ক্ষমতায় ছিলাম, কিন্তু এই ক্ষমতায় থাকার মধ্যে দিয়ে দেশের গণতন্ত্র কি এগুলো না পিছুলো, যদি এটা হয়তো ওনারা এখন স্বীকার নাই করেন, কিন্তু যখন ক্ষমতায় থাকবেন না, এটা তো ইতিহাসে আসবে, তাই না? ইতিহাসে বিএনপি তার ক্ষমতা থাকাকালীন যদি ভুল করে থাকে, অন্যায় করে থাকে, সেটাও যেমনি মূল্যায়ন হবে, ঠিক তেমনিভাবে এই 12 থেকে 15 বছর যে ওনারা ক্ষমতায় আছে এটাও মূল্যায়ন হবে যে কে কতটুকু অবদান রেখেছে। এই জন্য আমাদের এটা হলো এখনও সময় আছে দেশটাকে সেদিকে ঠেলে না দিয়ে ডেমোক্রেসি, আমরা গণতন্ত্রটাকে রেখে গণতন্ত্রটাকে কীভাবে সামনে এগোনো যায় সেটার জন্য আমরা যাতে চেষ্টা করি। আমি সাদুল দ্বারা নির্বাচনী আলোচনার মধ্যে নির্বাচন কমিশনের প্রসঙ্গটা সামনে চলে এসেছে এবং বর্তমান কমিশনের মেয়াদ শেষ হচ্ছে ফেব্রুয়ারিতে। কিভাবে কোন পন্থায় নির্বাচন কমিশন গঠন করা হবে সেটি নিয়েও নানা রকমের আলোচনা সমালোচনা বিতর্ক আছে। 54 জন বুদ্ধিজীবী ইতিমধ্যেই একটা বিবৃতি দিয়েছেন, তারা আইন করে তার মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করবার কথা বলেছেন। তো সেদিক থেকে সেই বিষয়টিতে আসলে সরকারের কোনো সাড়া এখন পর্যন্ত মিলছে না, কেননা যদিও বাংলাদেশের সংবিধান অনুযায়ী সেটিই করবার কথা। না, আসলে সংবিধান অনুযায়ী আইন করে যে নির্বাচন কমিশন গঠন হওয়ার কথা সেটা বহু বছর 50 বছরে কেউই করা হয়নি, কেউ করেও নেই। এখন বিষয়টা হলো তারপরেও আওয়ামী লীগ কিছুটা হলেও সামনে এগিয়ে এসছে যে একটি সার্চ কমিটি হোক অথবা নির্বাচনের আগে আসলে তো আমাদের এই বিষয়গুলো বেশি করে আরও আমরা আলোচনায় আসি। আমি ছোট্ট করে দুটি কথা বলে আসি। ভাই যে কথা বলেছে আমি আপনার সাথে খুব বেশি দ্বিমত করছি না, কারণ আমাদের বাংলাদেশের রাজনীতিটাকে আমরাই ধ্বংস করেছি, এখানে অন্য কোনো দেশে ধ্বংস করেনি। তবে এটা সত্য, আমি যদি স্বাধীনতা অত দূর না যাই, এই সামনের দিকে যদি দেখি, যদি আমি 91 পর থেকেও বিশ্লেষণ করতে যাই, কারণ আমাদের সাথে আপনাদের দলের আমি যেটা মনে করি ব্যক্তিগতভাবে অনেক অমীমাংসিত বিষয় রয়েছে যেগুলো কখনোই বিএনপি মনে করেনি। ইভেন কি পাকিস্তানের প্রধানমন্ত্রী এই যে বর্তমান প্রধানমন্ত্রী খেলোয়াড় ইমরান খান, সেও কিন্তু বলেছে যে একটা ঘটনা, কিন্তু বিএনপি কখনো বলে নাই যে তারা অনেক অন্যায়গুলো করেছে। সেগুলো একটা আমার ক্ষতর জায়গায় আছে, হয়তো আপনিও থাকতে পারে। এগুলোরও কিন্তু আমাদের রাজনৈতিক মীমাংসা হওয়া দরকার ছিল, আমরা কেউ করিনি। 91 পর থেকে যে গণতন্ত্র আমরা স্বৈরাচার এরশাদের পতনের পরে যে গণতন্ত্র আমরা
প্রণয়ন করলাম, সেই গণতন্ত্রটা ধরে রাখার জন্য আওয়ামী লীগ 91 সালে হেরে গেল। আমি ছোট্ট করে বলবো, হেরে গেল। যে দল হেরে যায় সে তো অনেক ধরনের কথা বলে, কিন্তু আপনারা সরকার পরিচালনা করছেন 96-এ হঠাৎ করে এসে আপনারা এমন কিছু ঘটনা ঘটাতে চাইলেন যেটা আমরা বললাম যে না, এগুলো মানা যাবে না। তত্ত্বাবধায়ক সরকার আপনারা মানলেন, পাশ করলেন, তত্ত্বাবধায়ক সরকার আমরা গেলাম, গিয়ে আমরা হয়তো রাষ্ট্র ক্ষমতা পেলাম। আমরা 6 বছর অতিবাহিত করলাম। করার পরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কখনো বলেনি যে না, দেখি তো কোনোভাবে প্রলম্বিত করা যায় কিনা, কোনোভাবে কোনো সুযোগ খোঁজা যায় কিনা, কোনোভাবে কোনো খোঁচানো যায় কিনা। উনি কিন্তু ঠিক মতো তত্ত্বাবধায়ক সরকারের একদম নিয়মবদ্ধ তত্ত্বাবধায়ক সরকারের যে আবিধানিক অর্থে আপনারা পাশ করেছিলেন ওইটাতেই আমরা দিয়ে চলে গেলাম। প্রবলেমটা হলো যে চলতে পারতো 2001-এ একটি নির্বাচন হলো, আপনারা আসলেন। এই যে 2001-এ আসলেন, আপনারা সে আবার প্রতিহিংসার রাজনীতি শুরু করে দিলেন। এটা আমি আর বলতে চাই না, ওগুলো এখন অনেক ঘটনা আপনারও মনে আছে, আমারও মনে আছে। একটা প্রতিহিংসা যখন শুরু হয়, সেই প্রতিহিংসার লেলিহান শিখা কিন্তু জ্বলতেই থাকে, দীর্ঘদিন ধরে জ্বলতে থাকে। হয়তো আমি ভুললাম, 100 জন ভুললো না, 99 জন ভুললো, 1 জন ভুললো না, এভাবেই কিন্তু চলতে থাকে। এই সাইক্লিক অর্ডারটা হতে হতে কখনো বেড়ে যায়, কখনো কমে যায়। এর মধ্যে অনেক সুবিধাবাদী গ্রুপ, অনেক সুবিধাবাদী দল, অনেক সুবিধাবাদী ব্যক্তি, অনেক সুবিধাবাদী গোষ্ঠী, অনেক সুবিধাবাদী ডিসিপ্লিনারি অ্যাকশন নানাভাবে ঘুরে আলটিমেটলি রাজনীতির ক্ষতিটা হয়। যেখানেই হোক না কেন আলটিমেট রাজনীতির ক্ষতি হয়, এতে কোনো সন্দেহ নেই। আজকে আমিও অনেক জায়গায় প্রশ্নবিদ্ধ হই, আপনিও প্রশ্নবিদ্ধ হন, সকলেই আমরা প্রশ্নবিদ্ধ হই। দিনের শেষে আপনিও পরিচয় দেন আমি একজন ক্ষুদ্র কর্মী, আমিও পরিচয় দিই ক্ষুদ্র কর্মী। উনি কিন্তু বলে যে আমি একজন সাংবাদিক, আরেকজন বলে আমি একজন পুলিশ, আরেকজন বলে আমি একজন এসপি, আরেকজন বলে আমি একজন ডিসি, আরেকজন বলে আমি একজন জেনারেল, ডাক্তার, ইঞ্জিনিয়ার। আমরা কি বলি, আপনি যতই ডাক্তার হন, আমি যতই ইঞ্জিনিয়ার হই, কি আরেকজন যত বড়ই রাজনীতি করতে আসলে বলে আমি একজন ক্ষুদ্র কর্মী। এই যে আমাদের এই ক্ষুদ্র কর্মী অথবা রাজনীতিটাকে আমরা যেভাবেই বলি না কেন, ক্ষমতা কেন্দ্রিকতার স্বার্থে, আমাদের স্বার্থে হোক, অথবা আমরা কখনো কখনো খাঁজে পড়ে পড়ে অন্যের স্বার্থেও কিন্তু আমরা চরিতার্থ করি। এই করতে গিয়ে কিন্তু অনেক বড় বড় মানে অমীমাংসিত বিষয় আমরা রেখে দিয়ে সামনে বলি যে এবার থেকে শুরু করেন। আসলে কিন্তু তা হয় না অ্যাকচুয়ালি, আমার যেটা মনে হয়, আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, সেগুলোর সমাধান দরকার। আপনি খুব ভালো কথা বলেছেন যে আস্থা নেই। আস্থা থাকার তো কোনো কারণও আপনার মধ্যে আমার মধ্যে নেই। এখন পর্যন্ত আমি দেখি না যে বিএনপির সাথে আওয়ামী লীগের আস্থা, আওয়ামী লীগের সাথে বিএনপির আস্থা থাকার কোনো সুযোগ আছে। আমিও বলি যে নাই, কোনোভাবেই নাই। সেই ক্ষেত্রে আমি যেহেতু সরকারে আছি, হ্যাঁ আমার দায় অনেক বেশি, সকলেই আমাকে দায় দিবে। যেমন একসময় বেগম জিয়াকে বলা হতো, তখন বলতেন পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ না। উনিও বলেছেন ক্ষমতায় থাকলে যেটা হয়। এখন আমি যদি মুখে নাও বলি, আমার অভিপ্রায় তো তার বাইরে হতে পারে না। কারণ কার সাথে কথাটা বলছি আমি, উনি তো আমার সেই প্রতিদ্বন্দ্বী যিনি আমাকে কথা বলেছিল। তো এই বিষয়গুলো কিন্তু কাজ করে। আমার ক্ষেত্রে আমি মহামানব হয়ে যাব, আর আপনার সময়টা আপনি তখন আমার দিকটা ভাববেন না, এই যে ভাবাভাবির অনাস্থা, এটা রয়ে গেছে। এখন এর সমাধানটা কি তাহলে? এটার সমাধানটা কিন্তু আমাদেরকেই করতে লাগবে। হয়তো আরও সময় যাবে, হয়তো আরও আমরা হয়তো লাভবান হব অথবা ক্ষতিগ্রস্ত হব, কিছু একটা হয়ে কিন্তু দিনের শেষে কিন্তু কোনো সাংবাদিক ভাইরা দেশ চালাবেন না। ওই মিলিটারি ভাইরাও অস্ত্র দিয়ে কতদিন চালাতে যায়, লটঘট পাকিয়ে দিয়ে ওনারাও চলে যাবেন, ওই সচিব ভাইরাও যাবেন। শেষে কিন্তু এই ভাইদেরই থাকতে হবে যে ভাইরা ক্ষুদ্র রাজনৈতিক কর্মী। তা আপনার সাথে আমি ওই জায়গাতে একমত, আমিও নিশ্চয়ই আপনি একমত হবেন যে আসলে একটি বৃহত্তর ক্যানভাসে আমাদের এই রচনাটা করতে হবে, করাটাই উচিত। এখন এই ঘণ্টিটা বাঁধার ক্ষেত্রে যেমন আমি বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আপনি খেয়াল করবেন নিশ্চয়ই, একটি চরম অরাজকতার মধ্যেও কিন্তু যখন আপনারা চরমভাবে এই জামাত শিবির আপনাদের সাথে মিলেমিশে একটা আন্দোলন করছেন, গাড়ি পোড়াচ্ছেন, ট্রাক পোড়াচ্ছেন, মারামারি হচ্ছে, ধ্বংস হচ্ছে, বিজ্ঞ হচ্ছে, পুলিশ পারছে না, আইনশৃঙ্খলা রক্ষাকারী পারছে না, আমরাও হয়তো বা পারছি না, তখন কিন্তু বলা হয়েছিল আসুন ঠিক আছে আপনি যখন তা আসুন আপনারা নিয়ে একটা ভোট আমরা করি। কিন্তু আপনারা তখন দেখেন এমন একটা টপ গিয়ারে থাকলেন, মানে গিয়ারের আর শেষ নাই, যে না আমরা উঠেই গেছি, চলো আওয়ামী লীগ খতম। তো ভাই আমাকে যখন আপনি খতম করবেন, তখন আমাকে তো বাঁচার চেষ্টা করতে হবে। আমি সেই বাঁচার চেষ্টা করেছি। এখন আপনি বলবেন আমাকে কথা দিয়েছিলেন, তা আমি যখন কথা দিলাম তখন আপনি কথা রাখলেন না কেন? আমি তো ক্ষমতায় থেকে কথা দিয়েছিলাম যে আপনি আসুন, নিন, আসুন একসাথে করলেন না। তো
আপনি তখন এমন একটা অবস্থা সৃষ্টি করলেন যে না ক্ষমতা নিয়ে নেবেন, তা আমি বাঁচার জন্য আমি ক্ষমতা ধরেছি, ধরার পরে কি আমি ছেড়ে দেবো আপনাকে ক্ষমতা? নিশ্চয়ই ছাড়বো না। তাহলে আপনি রাজনীতি করেন, এখন জনগণকে নেন। যেমন বঙ্গবন্ধুকে পাকিস্তানিরা বারবার কারাগারে নিত, নির্যাতন করতো, নানা কিছু করতো, করে বলতো এবার তোকে ছাড়লাম, সামনে বলে ধরলে আবার ছাড়বো না। তো বঙ্গবন্ধু ঠিক আছে, ছাড়ো আর না ছাড়ো আমি যা করছি করেই যাব। একটা একটা শেষ জায়গায় যেতাম। বিএনপি কিন্তু সেই শেষ জায়গায় যায় না। সেই জায়গায় গেলে কিন্তু আজকে এই পরিণত হতো না। আমাদেরকে আপনারা দায়ী করতে পারবেন, অনেক কিছু করতে পারবেন, আমরা কিন্তু সাথে সাথে কয়েকটি কাজ এই বাংলাদেশকে যেন, বাংলাদেশ যেন ওই যে সেই নষ্ট জায়গায় পড়ে না থাকে, সে কাজটা কিন্তু করে যাচ্ছে সাথে সাথে। আপনি যতই আমাকে বকা দেন যা বা কি আমার মন্দ কথা বলেন, আমি কিন্তু অনেক ভালো কাজ করে করে দেখিয়েও দিচ্ছি সাথে সাথে। হ্যাঁ, একটি জায়গায় হয়তো পাচ্ছি না, কারণ আপনি আমাকে সমর্থন করবেন না, কিছুতেই করবেন না। আমি যদি সমস্তটা ছেড়ে দিই তাও বলবেন আচ্ছা দেওয়া হলো না, আমি যদি সব ছেড়ে দিই তাও বলবেন দেওয়া হলো। এই যে অবিশ্বাসের জায়গা, এখানে ঠিক করতে গেলে যেমন আপনাকেও এগিয়ে আসতে হবে, আমাকেও ছাড় দিতে হবে। আমি ছাড় দেওয়ার যখন প্রস্তুতি নিব তখন আপনি বলে তোকে উড়িয়ে দিব। যেমন একসময় তারেক সাহেব বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে বলতো আওয়ামী লীগ ও তো শেষ, 50 বছর ক্ষমতায় আসতে পারবে না, কোনোভাবেই পারবে না। এই যে অহমিকার বিষয়গুলো আমরা সেভাবে চেষ্টা করি না, আমরা আমাদেরকে বাঁচানোর চেষ্টা করছি। আমরা বাঁচাতে গিয়ে ক্ষমতা ধরে রাখতে হচ্ছে, এবং আমাদের বাঁচার সাথে সাথে বাংলাদেশকে বাঁচাচ্ছি। যে স্বপ্ন জাতির পিতা দেখেছিল যে সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ, আমরা বাংলাদেশের মানুষকে সুখী সমৃদ্ধশালী অর্থনৈতিক, সামাজিক, রাজনীতিটা পাচ্ছি না সার্বিকভাবে, কারণ আপনার সহযোগিতা অনেকটা নাই। ইলেকশন কমিশন নিয়ে আরেকটা বলি, ইলেকশন কমিশন, ইয়েস, ইলেকশন কমিশনটা খুবই শক্তিশালী হওয়া দরকার। আমাদের কিন্তু শক্তিশালী আইন করতে সমস্যা কোথায়? মানে প্রশ্ন আপনাদের দুজনের কাছেই। আমি শেষ করে দিচ্ছি, কেন করেন না আপনারা? ইলেকশন কমিশনটাকে, যে লোকগুলো ইলেকশন কমিশনার হয়ে যান, আমার মনে হয় ওনাদের আরো খানিকটা মজবুত কোমর হওয়া দরকার। যে আমি পেয়েছি, কি করবে সরকার আমাকে, আমি নির্বাচন সঠিক করে ফেলবে, আমাকে মেরে ফেলবে, আর কি করবে? কথার কথা কইতেছি না, মেরে ফেলা পর্যন্ত যাওয়ার দরকার নেই, আগেই বললে হলো আমাকে প্রভাবিত করছে আমি ছেড়ে দিলাম, শেষ হয়ে গেল, পারছি না। কিন্তু এই লোভের ঊর্ধ্বে আমরা অনেকেই অথবা এই জায়গাটাকে এনজয় করতে সবাই চাই, অথবা আরো কিছু চিন্তা মাথায় থাকে জন্যেই এরকম কাজ করে। আমার একটা কথা মনে আছে, দেখবেন 2001 সালে আমরা ক্ষমতা ছাড়লাম, লতিফ সাহেব বলে একজন বিচারপতি। আমরা তো কথায় কথায় বিচারপতি সাহেবদেরকে সব জায়গায় বিশ্বাসের একটা প্রতীক হিসেবে রাখি, কিন্তু সব জায়গায়, সব বাংলাদেশে কিন্তু সব অঘটন পরিবেশে কিন্তু অনেক বিচারপতিরা ঘটিয়েছে, মনে আছে তো? সমস্ত আর্মি প্রেসিডেন্টকে শপথ পড়িয়েছে, ওর অমুক হয়েছে, তমুক হয়েছে। আমাদের সাংবাদিক ভাইরা কিন্তু কেউ করেনি, অথবা কোনো রাজনৈতিক কর্মীরাও কিন্তু সাহায্য করতে পারেনি। বিচারপতি সাহেব কী করলেন? লতিফ সাহেব কেমন করে আওয়ামী লীগ ক্ষমতায় আসে দেখা যাচ্ছে, বাস দিল ফাঁসিয়ে আমাদেরকে। কি করলো? অনেক ঘটনা ঘটিয়েছে, আমি ওগুলো বলতে চাচ্ছি না। এখন এইভাবে কিন্তু সবাই আমাদের রাজনীতিবিদদেরকে একটু সুবিধা দিয়ে অনেকখানি আমাদেরকে পিছিয়ে দিয়েছে, অনেক পিছিয়ে দিচ্ছে। এখনও যে দিচ্ছে না তা কিন্তু না, আমরা যে বুঝতে পারছি না তা কিন্তু না। এই জন্যই কিন্তু আমার মাননীয় প্রধানমন্ত্রী অনেকটা আস্থার জায়গায় ক্রিয়েট করার চেষ্টা করেছে, কিন্তু আপনারা তো শটান কপাট বন্ধ করে দেন, মুখের উপরে দরজা লাগিয়ে দেন, তো তখন আমরা তো ভয় খাই, তখন আমরা তো দুশ্চিন্তা করি। আমাদেরও তো সম্মান ইজ্জত বলে কিছু আছে, আমরা ভাবতে চেষ্টা করি, আমাদেরকে বাঁচাতে চেষ্টা করি। আগ্রাসন থেকে বাঁচতে গিয়ে হয়তো আমরা জাতিকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করি, তখন হয়তো আপনারা মানতে চান না, বিরোধী দল মানতে চায় না। এখন সার্বিকভাবে শুধু সরকারকে অথবা আমাদেরকে, ভাই যেমন বললো 12-15 বছর, অবশ্যই হবে। আমি যদি কোনো অন্যায় করি, আমরা যদি কোনো অন্যায় করি, কোনো অপরাধ করি, নিঃসন্দেহে একটা হিসাব হবে। আবার কতগুলো অপরাধ এবং হিসাব কিন্তু মানুষ ছেড়ে দেয়, লোকটা এই অপরাধ করলো কিন্তু এতগুলো ভালো কাজ করেছে, আর ছোট্ট অপরাধ করেছে, কোনো ভালো কাজই নাই। বিচার কিন্তু হতেও পারে, একটা ভবিষ্যৎ হতেও পারে। তা আমার কথা হলো যে আমাদের যারা আমরা রাজনৈতিক কর্মী, আমরা যেখানে আছি না কেন, পরিবর্তন যাই করতে হয় দিনের শেষে আমাদেরই করতে হবে। সেই জন্য তো মাননীয় প্রধানমন্ত্রী বারবার দাওয়াত দিয়েছিল। এই দাওয়াতটা যদি উনি, আমি জানি না উনি কি করবেন, নিশ্চয়ই একটি ভালো নির্বাচনের চিন্তা উনি করছেন, এবং সেই নির্বাচন কমিশন গঠনের সময় আপনাদের ভালো ভূমিকা থাকবে, এবং সকলে মিলে একটি ভালো নির্বাচন পাবো, এমনটা আমি আশা করছি। 2018 সালেও তো আমাদের এরকম একটা আশা ছিল, যখন প্রধানমন্ত্রীর সাথে দেখা করলো নেতারা, তখন আশা ছিল যে একটা ভালো নির্বাচন উনি করবেন, কিন্তু কি নির্বাচন হলো সেটা তো আমরা দেখতেই পেলাম। এখানে আপনার সাথে আজকে টোটাল আলোচনা যে স্পিড, এটার সাথে আমি একমত। কারণ এখানে এটাই মুদ্রা কথা যে আসলে সবাই দোষ দেয় রাজনীতিবিদদের,
কিন্তু রাজনীতিবিদদেরকে আজকে এই পর্যায়ে এনে দাঁড় করাইছে কারা, এক্স্যাক্টলি। এটাই দেখতে হবে যে আজকের রাজনীতিবিদদের আজকে এই পর্যায়ে নিয়ে আসছে কারা। রাজনীতিবিদরাই না, রাজনীতিবিদ না, যেভাবেই হোক আমাকে প্রভাবান্বিত করুক বা আমাকে টেল করুক, করছে তো একটা। এই কারণে শোন, আজকে যে কথাগুলো আপনি বললেন যে দরজা বন্ধ করে দিচ্ছে বা এটা ঠিক আছে, বিএনপি যে ভুল করে না আমি সেটা বলবো না, বিএনপির ভুল আছে বা আওয়ামী লীগও ভুল করে নেই এটাও আপনি বলতে পারেন না, তাই না? সেটা ভুল হয়েছে। কিন্তু বিষয়টা হলো এইখানে ওই যে খেলাটা কোথা থেকে হইলো, যেটা বললাম যে আজকে ধরেন আমরা যে হ্যাঁ বিএনপি ভুল করছে, কিন্তু সেখানে 1/11 হওয়ার পরে তো টোটাল একটা বিরাজনীতিকরণের প্রক্রিয়া তারা সে সময় শুরু করেছিল। কিন্তু সেই বিরাজনীতিকরণের প্রক্রিয়াটা সে যখন পর্যন্ত দুই নেত্রী এক ছিল তখন কিন্তু সেটা করতে পারে নাই, এবং সেটা ভয়ও তারা করতে পারে নাই। এবং সেখানে দেখেন যখন আপনাদের নেত্রীকে বিদেশে পাঠিয়ে দিল বা উনি গেল, তখন যখন আমাদের নেত্রীকেও পাঠাইতে চাইলো উনি কিন্তু স্টিক করলো, উনি গেল না। তখন কিন্তু আপনার নেত্রীকে ফিরে আনার জন্য কিন্তু শেষে আমার নেত্রীর ভূমিকাটা কম ছিল না, উনি ওই স্ট্যান্ড নিয়েছে। কেন উনি আসতে পারবেন না? উনি আসছেন, এই জন্য সেটা উনি এসছেন। কিন্তু সেই সময় মনে করেন যে যারা আসছিল তারা যে ভুল করছে, তারা যে অন্যায় করছে, সেই অন্যায়টার তারা মনে করে সেই সময় বেগম খালেদা জিয়াকে তারা ভয় পাইছে যে বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসলে আমার কিছু একটা হবে। সেই সময় তারা যখন একটা আপোষ রফা করলো, সেটা তো পরিষ্কার। এবং সেই আপোষ রফার পরেও যেটা আমি বললাম, একটু আমি বিগিনিংই বললাম, আপোষ রফার পরেও কিন্তু আমার নেত্রী সেই ইলেকশনে গেল যে আমরা ক্ষমতায় যেতে পারবো না, কিন্তু আমরা চাই তবু একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট আসুক। কিন্তু ডেমোক্রেটিক গভর্নমেন্ট আসার পরেও যদি আপনার ওদের উপর নির্ভরশীলতাটা কমাতেন, তাহলে কিন্তু আজকের এই অবস্থাটা হতো না। আজকে এখনও দেখেন যে আমি যেটা বললাম যে আজকে একটা রাজনীতিবিদের উপরে যতটুকু আজকে আপনারা নির্ভর না করছেন, তার চেয়ে বেশি আপনি ব্যুরোক্রেসির উপর নির্ভর করছেন। এবং যে কারণে আজকে আপনার অনেক ছাড় দিতে হচ্ছে। এই ছাড়গুলো দিতে যায় কিন্তু আলটিমেটলি টোটাল ব্লেমটা আপনার কাঁধে আসতেছে। যখন সরকার থাকবে না তখন কিন্তু সচিবের কিছু হয় না, তখন কিন্তু মন্ত্রীরই হয়, একটা পলিটিশিয়ানেরই বিচার হয়। তো এর জন্যই বিষয়টা হলো এখানেই যে আজকের এই বিষয়টা যদি আমরা না বুঝি, যে পরিষ্কার মনে করে সব বাদ দিলাম, আজকেও যে অবস্থা, আজকেও যদি আজকে দুইটা নেত্রী বাংলাদেশে একসাথে বসে, তাহলে যে সব শক্তি মেলাইন হয়ে যাবে, সব শক্তি সব কনস্পিরেসি মেলাইন হয়ে যাবে। কিন্তু সেটার জন্য যে আজকের সেই উদ্যোগটার মধ্যে কিন্তু সবাইকে সেটা বসতে দিবে না, যারা চায় না তারা দিবে না। তো সেই কারণেই বললাম যে সেখানেই বিষয়টা হলো যে দেখেন নেলসন ম্যান্ডেলা দীর্ঘদিন জেল খাটছেন, দীর্ঘদিন, তার উপরে এত অত্যাচার, এত নিপীড়ন, এত কিছু হয়েছে। যে দলটা করছে, নেলসন ম্যান্ডেলা আবার ফিরে আসার পরে, ক্ষমতায় আসার পরে কিন্তু সেই দলের সেই লোকটাকেই তিনি তার রানিং মেট বানাইছেন। অর্থাৎ আপনি যখন ক্ষমতায়, আমি ভুল করছি তাই বলে আপনি ক্ষমতায় এসে একই ভুল করবেন বা আমাকে মারবেন, মাইরা প্রমাণ করবেন যে তুমি আমার মারছো, এর জন্য আমিও তোমার মারলাম, এটা দিয়ে সলিউশন হয় না, এটা দিয়ে সলিউশন হয় না। তো সেজন্য এখন আমরা বলতেছি ঠিক আছে, আপনার কথাতেই আসলাম, মনে করেন যে ঠিক আছে আগে আমরা ভুল করছি, ঠিক আছে লেট আস সিট। তাহলে এখন ভুলটা যাতে না হয়, এখন যাতে আমরা একটা ভালো নির্বাচন করতে পারি। এখন ভালো নির্বাচন করার জন্য যেটা বললাম, যেহেতু এটা তো বাস্তব, যেহেতু আপনারও আমার উপর আস্থা নাই, আমারও আপনার উপর আস্থা নাই, সেটার জন্যই তো আজকে তার মতো একটা তৃতীয় লোক দরকার, যেভাবেই হোক, যে নামই হোক না কেন। অর্থাৎ আমরা একটা ফেয়ার নির্বাচনটা চাই। এবং এটা কিভাবে করা যায় এটাও তো বলা হচ্ছে না যে আমি বিএনপি বলে দিতেছি আপনি এইভাবেই করেন, আমরা বলে দিলে এটা সিট আপনারা বসেন। কারণ এটা তো একটা জাতীয় সংকট, আপনি যত কিছুই বলেন, এই সংকট থেকে তো গত 9টা নির্বাচন করার পরও কিন্তু আপনার সংকট থেকে দেশ মুক্ত হয়নি, সংকটটা কিন্তু থেকে গেছে, ভোটের সংকটটা থেকে গেছে, আপনার নির্বাচনটাকে জায়েজ করার, পিপুল জায়েজ করার জায়গায় কিন্তু থেকে গেছে, সে জায়গায় কিন্তু জায়েজ হয় নাই। তো এর জন্যই বললাম যে এখন আবার করতে পারেন, আপনি ক্ষমতায় আছেন, আপনি জোর করে আবার একটা কিছু করতে পারেন। আমি হয়তো আন্দোলন করতে গেলাম, আমাকে যে কোনো নাম দিয়ে আপনি জেলে পুরে দিলেন, কিন্তু তাতে প্রবলেম সলভ হবে না। প্রবলেম সলভ করার জন্য যেহেতু এখন একটা সময় আসছে, সুযোগ আসছে, ইজ এনাফ। আপনারা তো 12-15 বছর হইল, দেশের জন্য অনেক কিছু করছেন, ঠিক আছে, কিন্তু সব কিছু করার পরও দেখেন পাকিস্তান আমলের কথা বলি, আইয়ুব খান ডেভেলপমেন্টের ডিকেট
পালন করছিল, তার কয়দিন পরে কিন্তু তার ক্ষমতা নাই। এরশাদ সাহেব এরকম বাংলাদেশে ক্ষমতা আসার পরে এরকম অনেক কিছুই করছে, কিন্তু এই দেশের মানুষ গণতন্ত্রটাকে, মানুষের মৌলিক অধিকারটাকে খুব বড় করে দেখে, ভোটটাকে খুব বড় করে দেখে। কারণ এই দেশের মানুষ, আমরা যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করছি, এই দেশের মানুষ অনেক রাজনৈতিক সচেতন, অনেক রাজনৈতিক সচেতন। একবেলা একটু কম খাইলেও কিন্তু তার ওই অধিকারটাকে ক্ষুণ্ণ হইল কিনা সেটার জন্য সে বেশি দেখে। এই জন্যই এই বিষয়টাকে আজকে দেখার জন্য যেটা বললাম, যে আপনি যেটা বলছেন যে আজকের ইলেকশন কমিশন কি হবে কি হবে না, আমাদের কথা পরিষ্কার। ইলেকশন কমিশন তো আমরা বলতেছি যে এখানে ইলেকশন কমিশন কেন, আজকে পুলিশ কেন, আজকে কেউই স্বাধীনভাবে কাজ করতে পারবে না যদি তার মাথার উপরে একটা যদি দলীয় সরকার থাকে। তো সেই আবার এটা প্রমাণিত, শোনেন দেখেন, আপনি এটা বলবেন আজকে কি বলবে যখন ইলেকশন কমিশন। কিন্তু ইলেকশন কমিশনের তো বাংলাদেশে যে আইন কানুন দেয়া আছে, তারা যদি আইন কানুন তো আছেই, মেরুদণ্ডটা সোজা রেখে তারা যদি এক্সারসাইজ করে, পারবে না, পারবে না, না পারলে ছেড়ে দিবে। এই হচ্ছে না। আপনি কি মনে করেন না যে চিফ ইলেকশন কমিশনের ইলেকশন কমিশনাররা যদি প্রেস কনফারেন্স করে বলে যে সরকার আমাকে প্রভাবিত করার চেষ্টা করছে, আমি ভালো নির্বাচন করতে পারছি না, সো আসসালামু আলাইকুম, আমি বিদায় নিলাম, দ্যাট ইজ এনাফ। আপনি যেটা বলতেছেন আপনি মনে হয় যে ইউরোপে আছেন। না না, আমি বলি এটারও একটা উদাহরণ দিতে, পারবে না কেন শোন, আমি বলি যখন এই খায়রুল হক, এই মানে এই চিফ ইলেকশন কমিশনার যখন নর্মালি অনেক সময় অনেক কথা বলে ফেলেন না, ঠিক এই সময় তিনি জিয়া রহমান সাহেবকে একটু প্রশংসা করলেন, যেটা আমরা সবাই জানি। আমরা তারপরের দিন নাসিম সাহেব মারা গেছে, আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক, তারপরের দিন উনি যখন একটা রিয়াকশন দিলেন, এত বেশি কথা কন কেন, চিফ জাস্টিস কি কথা বলে আজকে কোথায় গেছে সেটা দেখেন না। অর্থাৎ বুঝতে হবে এটা আপনার বাংলাদেশ, এটা আজকে আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে আমি বলতেছি না, আমি বলছি এই সিচুয়েশন যে কোনো বেলায় হতে পারে। আজকে প্রধান বিচারপতি যে চলে গেল, নট দ্যাট সে বিএনপির জন্য অনেক ভালো করছে, আমাদের অনেকের বিরুদ্ধে অনেক কিছু রায় দিছে, কিন্তু যখন সে তার একটা অবজারভেশন দিল, সেই অবজারভেশনটাই আজকের এই সরকার সহ্য করতে পারলো না। একটা চিফ জাস্টিসকে কিভাবে আজকে নাজেহাল হয়ে দেশ ছেড়ে যেতে হলো, দিস ইজ বাস্তবতা, এটা বাংলাদেশ। এটাকে কাজে আপনি বলতেছেন একটা ব্যক্তি, আপনি কতটুকু, আপনি কতটুকু প্রভাব, আপনি কতটুকু অত্যাচার সহ্য করতে পারবেন, এটা বললে তো আর হবে না মনস্তাত্ত্বিক কাজে। এই বিষয়টা হয় না, এটা বাস্তবতা, এটা সম্ভব না, এটা সম্ভব না, পারে না। আরেকটা হলো যে বিভিন্ন কারণ, শোন আরেকটা আমি একে নর্মাল ওয়েতে দেখাই, মনে করেন যে আমরা সিটি কর্পোরেশনে ছিলাম, চালাইছি এক সময়, আমাকে একটা মনে করো অর্ডার হয়েছে একটা উচ্ছেদ করতে হবে, সেই উচ্ছেদটার জন্য আমাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চিঠি পাঠাইতে হবে। উনি দয়া পরবশ হয়ে যদি 1 মাসের মধ্যে আমাকে লোক দেন বা 1 বছরের মধ্যে, তখন ততটুকু পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে। সো এইখানে ইলেকশন কমিশনকে সরকারের দিকে তাকায় থাকতে হয়, তার সব কিছুর জন্যই, সেজন্য সে ইচ্ছা করলে পারবে না। আমি আমারটা তো বললাম, আমি এই আপনাদের এখানেই বলছি যে নির্বাচনে আমি একজন প্রার্থী ছিলাম, যখন প্রধান নির্বাচন কমিশনের সাথে বৈঠক করে আমি বের হওয়ার পর নিচের থেকে আমার এক থানার প্রেসিডেন্টকে আমাকে নিয়ে গেল, সাথে সাথে আমি উপরে যেয়ে বললাম ইজ আন্ডান, অর্থাৎ তার কিছু করার নাই। যদিও আইনে আছে যে নির্বাচন চলাকালীন পুলিশ বলি, প্রশাসন বলি, সব কিছু তার ইলেকশন কমিশন আন্ডারে থাকবে, কিন্তু হয় না। কাজে বাস্তবতাটা হলো এইখানে শোনেন, আজকে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, হয়তো আওয়ামী লীগ এটা বুঝতেছে না, কিন্তু আজীবন তার ক্ষমতা 100 তো ক্ষমতা যাবে। কাজে ডেমোক্রেসিটাই কিন্তু সবাইকে গার্ড করবে। আজকে যেমনি আপনি মনে করেন যে আপনি বিএনপিকে হটাইতেছেন ডেমোক্রেসি না দিয়ে, 100 আবার আপনিও হটাইতে পারেন। তো কাজে ডেমোক্রেসিটাই আমার সেফ গার্ড। একটা রাজনৈতিক একটা ডেমোক্রেটিক পার্টির জন্য আজকে শুধু বিএনপির জন্য না, আওয়ামী লীগের জন্যও দরকার। আজকে মনে করেন যে কোনোভাবে আন্দোলনের মধ্যেও যদি এই সরকারের পরিবর্তন হলে সরাসরি আর বিএনপি ক্ষমতায় যাবে না, নির্বাচন হবে। কিন্তু তখন কিন্তু যদি এই সরকার আইসা আবার এই ডেমোক্রেসিটাকে যদি প্রিভেল না করে, তাহলে আওয়ামী লীগকে এই 12 বছরের ইতিহাসের জন্য তাকে টানবে, এটা বাস্তবতা, তাই না? তো এর জন্যই বললাম সব কিছু থেকে আমি রক্ষা পেতে পারি যদি আজকে যেটা বললাম যে আজকে রাজনীতিটা যে পর্যায়ে চলে গেছে, আজকে এটাকে ফিরে আনি, এটা সহাবস্থানের ব্যবস্থা করি যাতে রাজনীতিটা টিকে থাকে, এবং রাজনীতিবিদদের বিভিন্নভাবে যে কালিমা দেওয়া হয় সেটা থেকে আমরা সেটাকে মোচন করার জন্য চেষ্টা করি, এটা ছাড়া কোনো উপায় নেই। না, আমি ওনার কথা যেগুলো বলেছেন উনি তো ঠিকই বলেছেন। আসলে আপনি যে কথাটি বললেন এখানে আমি একটু বলতে চাই, সেটি হলো যদি কোনো ব্যক্তি
যদি কোনো ব্যক্তি একটি সত্যের জন্যে সত্য সংগ্রামের ব্রত নিয়ে সে কাজটি করতে চায়, তাহলে হয়তো তার জীবনের শঙ্কা থেকে যেতে পারে, তার সকল কিছু শঙ্কা থেকে যেতে পারে। সেই ধরনের গার্ডস, সেই ধরনের পার্স, সেই ধরনের অবস্থা প্রেক্ষিত কিন্তু এখন অনেকটা কম, তুলনামূলকভাবে কম। কারণ এখন তো বিশ্বকে আমরা কি করেছি, ভিলেজ বানিয়ে ফেলেছি, মানে হাতের মুঠোয় বিশ্ব নিয়ে ফেলেছি, সুবিধার পৃথিবী বানিয়ে ফেলেছি। এখানে আদর্শ, এথিক্স, নীতি এগুলোকে দিন দিন খেতে 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 এমন জায়গায় নিয়েছি যে আর অবশিষ্ট খুব কম আছে। বিশেষ করে আমাদের মতো যারা উঠতি দেশ, মানে অর্থনৈতিকভাবে ইমার্জিং দেশ, তাদের জন্য আরও বেশি প্রধানযোগ্য। এই কারণে এখানে অনেক ধরনের লোকের সৃষ্টি হবে। এই অর্থনীতির উত্থান হয় তখন সব জায়গাতেই হয়। যখন ইউরোপে শিল্প বিপ্লব হয়ে ধনী হচ্ছিল মানুষ, তখন তাদের ধর্মীয় অনুভূতি, ধর্মীয় চেতনা, সামাজিক মূল্যবোধ কমতে ছিল। ওইটাকে ওরা আবার পরে রিস্ট্রাকচার করেছে আধুনিক শিক্ষা ব্যবস্থাকে উন্নত করে। তা আমাদের হয়তো ওই সময় অনেক সময় লেগে যেতে পারে, কিন্তু আমাদের কম সময় লাগবে এই কারণে যে আমরা তো অনেক শিক্ষণীয় বিষয়, অনেক বই পুস্তক সামনে আমাদের আছে, উদাহরণ রয়ে গেছে। কিন্তু এখানে যে একটি জায়গায় নেতৃত্বে সেই জায়গাটাকে যে উন্মোচিত করতে হবে, সেই জায়গায় করতে গেলেও তো আবার দুর্বলতা ভাবা হয়। আপনি যদি কোনো সহজভাবে কোনো কথা বলেন, সমাজের অবস্থা এমন দাঁড়িয়েছে, আপনার ওটাকে দুর্বলতা ধরবে। কারা ধরবে? এমন অবজ্ঞায়িত লোকজন ধরবে আপনার দুর্বলতা, যে আপনি তখন লজ্জা পেয়ে সরে আসবেন। সমাজটা আমরা ক্রমান্বয়ে কিন্তু ওখানে নিয়েছি। কেন বলছি আমি, যে আপনি আজকে বললেন না, আজ একসময় তো এরকম ছিল না যে পুলিশের এসপি হবে আর্মির রিটায়ার্ড মেজর? ইনজার্টেড। আমি ছোট্ট বলছি, ওয়াসাতে চাকরি করে একটা লোক, কি একটা সিটি কর্পোরেশনে চাকরি করে একটা লোক, সে দিনে দিনে ঢুকেছে একটা পর্যায়ে যাবে, হঠাৎ করে দেখলো মিলিটারি থেকে একজন ব্রিগেডার হয়ে গেল, ওরা বোর্ডের ডিরেক্টর। এই যে ইনজার্টিংগুলো হলো, কেন হলো? ওই যে মিলিটারি শাসন ব্যবস্থা আমাদের মধ্যে ঢুকলো, আইবি আমলেও যেটা হয়েছিল, যার বিরুদ্ধে সংগ্রাম করেছিলাম, জিয়াউর রহমান সাহেব এসে শুরু করলেন, এরশাদ সাহেব পাকাপুক্ত করলেন, আমরা সেটাকে ভাঙতেই পারতেছি না। কারণ এর মধ্যে আমাদের আবার স্বার্থান্বেষী অনেক চেতনা কাজ করতেছে অনেকের মধ্যে, শুধু এক দলে না, অনেক দলের মধ্যে অনেকের করতেছে। এই জন্য আমরা ভাঙতে পারছি না। ভেঙে নতুন করে গড়া অনেক কঠিন। সেই জন্যে আমি একটা জায়গায় আশার আলো আমি দেখি, এখনও দেখি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিন্তু আমার দৃষ্টিতে যেটা মনে হয়, আপনি হয়তো ডিফার করতে পারেন এটা আপনার, উনি কিন্তু অনেকটা মানবিক মানুষ। কি করেন উনি? একটা কিছু হলে উনি অ্যাড্রেস করতে চেষ্টা করেন, জানতে চেষ্টা করেন, বলতে চেষ্টা করেন, বুঝতে চেষ্টা করেন। খুব সিম্পল, হয়তো এটা আপনার কাছে অতটা কঠিন মনে সহজ মনে হবে না। যেমন ধরুন, আপনার দুঃখের সময় আমি আপনাকে সরি বলতে গেলাম, আপনি আমাকে ধাক্কা মারলেন, তা আমি তো ভয় পাওয়া সরি বলতে যাওয়া যাবে না। এক। দুই নাম্বার, আবার আমাকে ধরবেন যে ভাই আপনারা তো মারামারি করতেছেন, আসেন মারামারি না করে থেমে থুমে আমরা একসাথে কাজ করি, আসেন কি চান? আপনি তখনও ভয় দেখে দিচ্ছেন আমাকে। তো এই বিষয়গুলো আমাদের শঙ্কা কাজ করে। আবার আমি যখন বিরোধী দলে ছিলাম, ওগুলো কথা আমি বাদ দিলাম, 1-6 কথা বাদ দিলাম। রাজনীতিতে এই সুবিধাবাদী চক্র সব রাজনীতির মধ্যে, দলের মধ্যে আছে। তারা এমনভাবে প্রচ্ছন্ন আকারে ক্ষমতা প্রয়োগ করে, যার কারণে নির্বাচন কমিশনাররা শক্ত হইতে পারে না। ওই অনেক সময় দেখা গেল অনেক বিচারপতি শক্ত হইতে পারে না, অনেক সময় অনেক ডিসি সাহেব শক্ত হইতে পারে না, এমনকি সাংবাদিকও ঠিক কথা লিখতে পারে না, অথবা সাংবাদিক ইচ্ছা করে লিখে না, অথবা রাজনীতিবিদরা তো পারেই না কিছু করতে। তা আমি যেটা মনে করি যে এখন পর্যন্ত আমাদের দেশে, তবে একটি তো ঘটনা তো সত্য যে রাজনৈতিকভাবে যেমন বিএনপি, দেখেন আমি যেটা মনে করি, এখন বিএনপি 6 জন প্রতিনিধি সংসদে তারা প্রতিনিধিত্ব করছে তো, তাই না? বিএনপি 7 জন হয়েছে, 7 জন করছে। একজন উনি যে আমাদের ফখরুল সংরক্ষিত আলমগীর সাহেব, উনি শপথ নিলেন, না নিয়ে উনি ছেড়ে দিলেন। তো এখন বিএনপি বিরোধী দলের মধ্যে আছে, তাদেরও তো একটা সিস্টেমেটিক একটা গঠনতান্ত্রিক অথবা একটা নিয়মের মধ্যে একটা গার্ডস পার্সও থাকা উচিত। সেটাও কিন্তু বিএনপি বিরোধী দল থেকেও নেই। আর আমরা যখন সরকারে আছি, অনেক সুবিধাবাদী, অনেক চক্র, অনেক পক্র যেটা থাকে, যেটা হয় ক্ষমতায় থাকলে, এরা তো আমাদেরকে অনেকভাবেই নানাভাবে আমাদেরকে করে। সব কিছু মিলিয়ে আপনি যেটা বলছেন যে আমাদের 2 নেত্রী বসবে, আমার নেত্রী আমন্ত্রণ করলে আপনার নেত্রী আসবে, এমন ওয়ারেন্টি গ্যারান্টিটা কোথায় আছে? তখন আমার কি হবে? আমি আবার লজ্জা পাবো, আমি আবার শরম পাবো, আমার আবার শঙ্কা হবে, আমাকে অনেক ক্ষমতাহীন ভাববে। এগুলো কিন্তু রাজনীতিতে, সমাজে কিন্তু প্রচলিত আছে, তাই না? যেখানে একটা সাংঘাতিক ধরনের দলীয় প্রতিদ্বন্দ্বিতা রয়েছে আমাদের মধ্যে, এবং পিছনে অনেকগুলো আমাদের মধ্যে অবিশ্বাস কাজ করে, সেখানে হুট করে বললেই কিন্তু হবে না। এখানে প্রসেস ডেভেলপ করতে হবে। যেমন আপনি বলছেন নির্বাচন কমিশন, দেখুন নির্বাচন কমিশন আইন দিয়ে করতে গেলে কিন্তু
অনেক সময় সাপেক্ষ ব্যাপার, অনেক যদিও যদিও একদম বাংলাদেশে তো সংবিধানে বলে দেওয়া আছে, খুব দ্রুতই সংসদে আইন হয় না, অনেক আইন হয়, তো অনেক দ্রুত- হয়, অনেক দ্রুততার সঙ্গে অনেক হয়েছে হয়। বাংলাদেশে। তো সেগুলো নিয়েও কাজ করার বিষয় রয়েছে, সেগুলো তো বিএনপির তরফ থেকেও সেগুলো কাজ করা একদম যে নাই 2 বছর সময় হাতে আছে, যদি করার ইচ্ছা থাকে তো করা যেতে পারে। কিন্তু আমি যেটা মনে করি নির্বাচন কমিশন নিয়ে একটা কিন্তু হালকা মীমাংসিত বিষয় কিন্তু হয়েই আছে, যে একটা সার্চ কমিটি করে একটা নির্বাচন কমিশন গঠন করার একটা প্রক্রিয়া কিন্তু একটা অন্তত ডেভেলপ হয়ে আছে। অ্যান্ড এখানে সার্চ কমিটি হলে হয় কি, দেখা গেল যে আমি মনে করি যাই কিছু হোক না কেন দলের লোকই ভালো কাজ করতে পারে, দলীয় লোকই সবচেয়ে ভালো কাজ করতে পারে। ওই যে আমি যেটা মনে করি দলীয় লোকই ভালো কাজ করতে পারে, তাদের গার্ডস থাকে, পাশ থাকে, স্ট্যান্ড নেওয়ার ক্ষমতা থাকে। অন্য লোকের স্ট্যান্ড নেওয়ার ক্ষমতা আমরা আজকাল দেখি না, অনেকেই দেখি না, অনেক জায়গাতেই দেখি না। অনেক আশা করে অনেক এক্সপার্টিসকে আমরা জায়গা দিচ্ছি, কিন্তু সেটা যে কাজ হওয়ার কথা সেটা অনেক ক্ষেত্রে হয় না। দলীয় লোকের তো সমস্যা কি, আমি ক্ষমতা পাবো, আপনি ক্ষমতা নেবেন, আমি দেবো না, আপনি নেবেন, আপনি দেবেন না, আমি নেব। আমাদের একটা টানাপোড়েন কিন্তু যুদ্ধ চলে। এই যুদ্ধ যদি এই সঠিক পন্থায় আমরা করতে পারি সেটা কিন্তু ভালো। সেই সঠিক পন্থাটা কি, এটা আমারও ভাবা দরকার, আপনারও ভাবা দরকার। সেই জায়গাতে আমি একমত। স্বাধীনতার যে চেতনা এবং মূল মন্ত্র, এই বিষয়গুলো, আপনি একজন মুক্তিযোদ্ধা, আমি যতদূর শুনেছি, আমি তো ওর মুক্তিযোদ্ধার সন্তান, আমি মুক্তিযোদ্ধা না, কিন্তু আমার কিন্তু সবসময় যেটা মনে হয় মুক্তিযুদ্ধের যে চেতনা, যেটি আমরা এখনো লালন করে চলি, সেই জায়গাতে একটি কনসেনসাস বিল্ড আপ না করা পর্যন্ত, এবং পূর্বের যে আমাদের খাত প্রতিঘাতগুলো আছে সেগুলো নিয়ে অন্তত একটা আলোচনার মধ্যে শেষ না করলে এটা শেষ হওয়ার কথা। আমরা একেবারে শেষের দিকে জাস্ট 2 মিনিট সময় শেষ করবার জন্য। না শোনেন, মুক্তিযুদ্ধের চেতনার ব্যাপারে এটা আমার তো মনে হয় না কোনো সমস্যা আছে, যে বাংলাদেশে রাজনীতি করবে আর বাংলাদেশকে স্বীকার করবে না, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করবে না, সে বাংলাদেশে রাজনীতি, এটা ব্যাপারে তো আমার মনে হয় না যে দ্বিমত হওয়ার কোনো সুযোগ আছে। তো কাজে এই ব্যাপারে কোনো নেই। এখন যেটা আমি বলবো সেই পুরনো কথা একটাই বলি, আসলে আমাদের গণতন্ত্রটাকে রেস্টোর করা দরকার। আমাদের রাজনীতি দিয়েই যাতে আমরা মোকাবেলা করতে পারি। রাজনীতির মধ্যে আপনার সাথে আমার বিতর্ক হবে, রাজনীতি নিয়ে আপনি আপনার আদর্শ নিয়ে আপনি মাঠে যাবেন, আমার আদর্শ নিয়ে আমি মাঠে যাব। আর এটা যদি আমরা নর্মাল একটা প্রক্রিয়াতে ছেড়ে দিই যে হ্যাঁ ঠিক আছে 5 বছর আমি রাষ্ট্র পরিচালনা করতে যে স্বাভাবিকভাবে আমি তাকে ফেরেস্তা না যে আমি ভুল করব না, জনগণ আমার থেকে দূরে সরায় নেবার। আর আমাদের মতো দেশগুলোকে, দেশের নাগরিককে খুব স্যাটিসফাইড করা খুব কঠিন। ভোটের পরের দিনই বলে আমি কি পাই, তাই না? তাই কাজে এইখানে আমার ওই মানসিকতাটা থাকতে হবে যে আসলে আমি এখন সরকারি দলে আছি, আমি কালকে বিরোধী দলে যেতে পারি, এবং সেটাকে আমাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। এবং সেটা অ্যাকসেপ্ট করতে পারবে না কে? সেই পারবে না যে রাষ্ট্র পরিচালনাটা এসে যে নিজেরটা বেশি চিন্তা করবে। আজকে ওই জায়গাটাই কিন্তু রাজনীতিটাকে নিয়ে গেছে, রাজনীতিবিদরা না। আজকে শোনেন, আমার কাছে দুঃখ লাগে যখন রাশেদ খান মেননের মতো একজন দীর্ঘদিনের একটা রাজনীতির কেরিয়ার যার জীবনে ঘটে আসছে, তাই না, শুধুমাত্র অল্প কিছুদিনের আজকে ক্ষমতায় থাকার জন্য আজকে কি হয়েছে, আজকে সত্য কথা উনি বলতে পারতেছেন না। যখন সত্য কথাটা উনি বললেন তার এলাকায় যে আমি বলতেছি, আমি হাত দিয়ে বলতে পারি যে আমি জনগণ দ্বারা আমি নির্বাচিত না, পরের দিনই তার বিরুদ্ধে যখন ক্যাসিনোর এটা নিয়ে চলে আসলো, অর্থাৎ মতিঝিলের উনি এমপি হয়েছেন, এবং স্বাভাবিকভাবে সেখানে ভোট আজকে সম্রাট বা এরাই তো করছে। তো এর জন্যই কিন্তু আজকে দেখেন এত বছরের রাজনীতি একটা কেরিয়ার আজকে শেষ হয়ে গেল। রাশেদ খান মেনন মন্ত্রীর পরিচয়টা বড় না, তাই না? এই ধরনের আজকে তোফায়েল আহমেদ মন্ত্রীর পরিচয়টা কিন্তু বড় না। তো এই যে আগে কিন্তু আমরাও ছোটো থেকে রাজনীতি করি, দেশের জন্য যুদ্ধ করছি, সবসময় এই ধরনের একটা মন মানসিকতা কিন্তু ছিল যে আমরা রাজনীতি করব, নিজেকে ফেয়ার থাকতে হবে, আমি নেতা হব, আমাকে যাতে লোকজন সমালোচনাটা কম করতে পারে। আজকে কি সেই পর্যায়ে আমি আছি? আজকে নাই। আজকে সবাই কি প্রমাণ করে দিছে যে রাজনীতিবিদরা সবচেয়ে খারাপ, রাজনীতিবিদরা দুর্নীতিবাজ। কিন্তু আসলে দুর্নীতিবাজ রাজনীতিবিদ কয়টা হয়েছে, তাই না? কিন্তু আজকে সেটা কিন্তু প্রতিষ্ঠিত করে তারা ছেড়ে দিছে। এর জন্যই রাজনীতিটাকে যদি, এবং রাজনীতিবিদদের এই অবমূল্যায়নটাকে যদি সত্যিকার জায়গায় আমরা ফিরে আনতে পারি, তাহলে এই দেশটাকে আমরা সঠিক খাতে প্রবাহিত করতে পারবো না। এই জন্য এই জায়গাটায় আসেন, আমরা আসি যে আল্লাহর রাস্তায় ঠিক আছে, আমরা এর আগেই একটা একমত হই, রাজনৈতিকভাবে একমত হই যে দেশে যাতে বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, আগামী নির্বাচনটা যাতে এইভাবে হয়, এবং নির্বাচন পরবর্তী পর্যায়ে কেউ যাতে কাউকে আমি ভিকটিম করতে না পারি, আগে থেকেই আমরা নিজেদের মধ্যে এই ধরনের একটা
সিস্টেম করে নেই, তাইলে কিন্তু পরবর্তী পর্যায়ে আর ব্যাহত হবে মিস্টার না। আব্দুল ওদুদ। নাইলে এটা হোঁচট খাইতে খুব ছোট্ট খাইতে করে। আমি ক্ষতিগ্রস্ত হব, ধন্যবাদ। আর যারা খেলতেছে তারা খেলতেই থাকবে। খুব ছোট্ট। না, ধন্যবাদ। আপনার শেষ কথার সাথে আমি নিশ্চয়ই একমত, একজন রাজনৈতিক কর্মী হিসেবে নিশ্চয়ই একমত যে রাজনীতিটাকে যদি আমরা আফোর্ড করতে না পারি, গণতন্ত্রকে আফোর্ড করতে না পারি, দিনের শেষে আমি ঠকবো, সবসময় ঠকে যাব। যেমন আমি পার্লামেন্ট মেম্বার ছিলাম, তখন যে ফ্যাসিলিটি ভোগ করতাম, আমি এখন পার্লামেন্ট মেম্বার নাই, কিন্তু নাগরিক তো আছি। কারণ আমি তখন ভাবতাম পার্লামেন্ট মেম্বার হলে তো সবই ফ্রি, মানে সবই আমার চোখের সামনে সব ইজি, খুব ইজি। কিন্তু এখন পার্লামেন্ট মেম্বার নাই, এখন কিন্তু অনেক কঠিন। তো এই কঠিনটা যেন প্রত্যেকটা নাগরিক যেন সহজ হয়ে যায়, ক্ষমতায় থাকলে এই কথাগুলো আমাদের ভাবা উচিত। আমরা অনেকেই ভাবি না, অনেকে বুঝতেও চেষ্টা করি না যে আমি তো একদিন নাও থাকতে পারি, আমি তো একদিন নাও থাকবো। তবে আমার যেটা মনে হয় যে এখনও যেটা মনে হয় যে রাজনীতিবিদরা সচেতন হই, নিঃসন্দেহে আমাদের এই দুঃখের সময়গুলো জাতির জন্যে এবং আমাদের জন্য, সকলের জন্য মঙ্গল হবে যদি আমরা একত্রে বসে কাজ করতে পারি। তবে একত্রে বসে কাজ করতে গেলে নিশ্চয়ই আমাদের বিবাদগুলো মিটিয়ে ফেলা উচিত, সে জায়গাতে আমাদের কাজ করতে হবে। একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনি যে কথাটা বলেছেন, মুক্তিযোদ্ধার চেতনাই তো ছিল ওইটা যে আমার প্রয়োজন নাই, আমাদের প্রয়োজন। আমাদের প্রয়োজনের তুলনায় এখন আমরা সবাই আমার প্রয়োজনটা নিয়ে বেশি ঘুরতেছি। এবং একটা লক্ষ্য করে দেখবেন যে কিছু রাজনীতিবিদ আছে যারা কিন্তু দুটোই চায়, তিনটেই চায়, যেটা পায় সেটাতেই ওটা নিয়ে এগিয়ে সামনে চলে। তখন তারা অনেক দূরে যায়, তারা ওই যেটা থাকে, যে রাজনীতি দলে আসে সেটাকেই তারা ডিসগ্রেড করে ফেলে। এটাতে সাফারার আপনারাও, সাফারার অনেক ক্ষেত্রে আমরাও হই। তবে এটা তবে সেই আমি একটা কথা সেটাই বলি, যেভাবেই হোক গণতন্ত্র আফোল্ড হোক, গণতন্ত্রকে আফোল্ড করতে না পারলে আমরা সকলেই ক্ষতিগ্রস্ত হব। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয়মাত্র সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমার দুটোই, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30 দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয়মাত্র পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও সরাসরি দেখতে পারেন, টুইটারেও দেখতে পারেন। ফেসবুক এবং টুইটারে তৃতীয়মাত্রা এখন লাইভ স্ট্রিমিং হচ্ছে। আইওএস ডিভাইস একটা অ্যাপ স্টোর থেকে তৃতীয়মাত্রা আপনি ডাউনলোড করে নিতে পারেন তৃতীয়মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে তৃতীয় মাত্রা ইউটিউব চ্যানেলও আপনি যে কোনো সময় এই পর্ব এবং পুরোনো পর্বগুলো দেখতে পারেন, যে কোনো সময় দেখতে পারেন। আমি আব্দুল সালাম এবং আমি আব্দুল ওদুদ, অসংখ্য ধন্যবাদ আপনাদের এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, কথা হচ্ছিল নানা বিষয় নিয়ে, সামনের নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে আসলেই প্রশ্নবিদ্ধ নির্বাচন হওয়া উচিত নয়। মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার সঙ্গে, স্বপ্নের সঙ্গে সেটি চায় না, বাংলাদেশের মানুষ সেটি পছন্দ করে না, ভবিষ্যতে সেটি না হোক, সেটি আমরা সকলেই চাই। নির্বাচন কমিশন সংবিধান যেভাবে বলেছে সেভাবেই এটি আইন করে, আইনের মাধ্যমে নির্বাচন কমিশন হওয়া উচিত এবং সেখানে ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ যেন আসতে পারে, সেই চেষ্টায় একটা ঐকমত্য থাকা দরকার। আমাদের রাজনীতিবিদদের মনে রাখা দরকার যে গণতন্ত্রই হচ্ছে তাদের সকলের জন্য সেফগার্ড, দেশের জন্য, উন্নয়নের জন্য, সব কিছুর জন্য। যে আমরা যেন গণতন্ত্রের জন্যে, গণতন্ত্রকে শক্তিশালী করবার জন্য ঐকমত্য পোষণ করি। সামনে এখনও প্রায় 2 বছর সময় আছে নির্বাচনের। এই বিষয় নিয়ে কাজ করবার, নিজেদের মতভিন্নতা, মতবিরোধ দূর করবার, অতীতের ভুল ত্রুটি দুনেতাই স্বীকার করেছেন, কম বেশি সকলেরই হয়তো আছে, মাত্রার পার্থক্য থাকতে পারে, সেগুলোকে নিজেদের মন থেকে মুছে ফেলবার জন্য যা যা করণীয় সেগুলো করবার যথেষ্ট সময় এবং সুযোগ আছে। আমরা আশা করব যেন আমাদের রাজনৈতিক নেতৃত্ব, তাদের অনেক অবদান আছে, তারা অতীতে অনেক সাফল্য দেখিয়েছেন, ভবিষ্যতেও যেন বাংলাদেশ আর পথচ্যুত না হয়, বাংলাদেশ যেন হোঁচট না খায়, সেই দিকে মনোযোগ দেবেন। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।